আপনার ছেলে এই আন্দোলনে যে কোনো সময় শহীদ হতে পারতো, এটা জেনেও আপনি তার হাতটা ধরে থাকেননি, আপনি ছেড়ে দিয়েছেন। এই সিদ্ধান্তটা আপনি কেন নিয়েছেন? এখন শুনেন, ও যে কাজে নেমেছে এটা হলো সারা বাংলাদেশের কাজ। এখন আমি ইচ্ছে করলে রাখতে পারতাম, তারপর তালা দিয়ে রাখতে পারতাম, কিন্তু আমার ছেলে থাকবে না, মরে যাবে, ওই ভিতরে মরে যাবে, ছটফট করে মারা যাবে। কিন্তু তারপরে দেশ, মনে করেন আমার ছেলের জন্য যদি দেশ স্বাধীন হয়, দেশের মানুষ মুক্ত পায়, সব মানুষ স্বাধীন মতো চলতে পারে, কথা বলতে পারে, তো সেক্ষেত্রে দেশের স্বার্থে আমি এটাই বলছি, যদি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যদি মনে করেন যে নিয়ে যাবে, তো আজ মানুষের মৃত্যু তো একদিন আছে, আজ হোক আর কাল হোক, তো মানুষের জন্য যদি সে শহীদ বরণ করে, সেক্ষেত্রে আমার কিছু বলার ছিল না, এটা সৃষ্টিকর্তার ইচ্ছা। এখন সৃষ্টিকর্তা তাকে সে সম্মান দীর্ঘ হায়াতে তাকে ফিরে আনছে, এটা আল্লাহর অবদান, দেশের মানুষের অবদান। মানুষ অনেক সহযোগিতা করছে, মানুষ কিভাবে যে দেশের জন্য ঝাঁপিয়ে পড়ছে, অকল্পনীয়, অকল্পনীয়। মুক্তিযুদ্ধ মানে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। অনেকেই নাকি বলছে, আমি তো ছিলাম না, অনেকেই বলছে মুক্তিযুদ্ধ নাকি এত মানুষ মারা যায় না। মুক্তিযুদ্ধে যে এই যে অন্যান্য ভাষা আন্দোলন আর অন্যান্য, হ্যাঁ মুক্তিযুদ্ধ, হ্যাঁ ও লাখো মানুষ মারা গেছে। ভাষা আন্দোলনে তো কয়জন, 12 জন না 6 জন মারা গেছে। তা এখন এখানে এই কোটা আন্দোলন নিয়ে যে এত মানুষ মারা যাবে, এটা কেউ কখনো কল্পনা করে নাই। আন্টি, এই যে মানে গুলি করা হয়েছে এবং গতকালকেও বলা হয়েছে যে প্রত্যেকটা গুলির বিচার হবে, অবশ্যই এদের প্রধান কাজ হবে এদের বিচার করা, আমি মনে করি। কারণ এদের জন্য যারা যে জীবন দিয়েছে, তারা যারা আছে, যারা মনে করেন সামনে সংস্কারের পথে আগায় যাচ্ছে, এদের প্রধান কাজ হবে এই বাচ্চাদের বিচার করতে হবে। কারণ এটা তো একটা যৌক্তিক আন্দোলন নিয়ে নামছিল, যৌক্তিক বিষয় নিয়ে নেমেছে। তাদের যৌক্তিক বিষয় তারা মূল্যায়ন না করে তাদেরকে গুলির নির্দেশ করেছে, তো এটা কত বড় অমানবিক কাজ, এটা অবশ্যই দেশের মানুষ বিচার করবে। হসপিটাল থেকে তাকে আবার নিয়ে যাওয়া হলো এবং সেখানে গিয়ে বিবৃতি দেওয়া হলো, এমনকি আপনারাও সেখান থেকে বের হয়ে দেখা করে এসে বলেছিলেন তারা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছে, যদিও এটা ছাত্র জনতা সবাই প্রত্যাখ্যান করেছিল এবং অনেকেই বুঝেছিল যে এটা আসলে না। শুনেন, আপনারা দেশবাসী তো জানে ডিবি কী জিনিস, এটা জানে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন ওখানে যারা যায়, ওখানে তাদের জিম্মায় যারা থাকে, তারা যা সাজেশন দেয়, অন্তত ওই সময়ের জন্য তাকে সেটাই করতে হয়। আমার ছেলে অবশ্য সবসময় আমাকে বলতো না, গোপন রাখতো। এখন আমি কষ্ট পাবো বিধায় সে সব কিছু খোলামেলা আমার সাথে আলাপ আলোচনা করতো না, কিন্তু আমি বারবার জিজ্ঞেস করতাম। আমি তো বের হয়ে যায়, কোথায় যায়, কী করে, আমি তো সঠিক বলতে পারি না। পরে আস্তে আস্তে যখন দেখলাম যে টিভিতে দেখি এরকম করতেছে, তখন তো আমি তো অনেক ভীত অবস্থায় ছিলাম, খুব টেনশনে। একদিকে ভালো লাগছে, খুশি একদিকে, যে না আমার ছেলে এমন একটা কাজে সে অংশগ্রহণ করছে। খুবই খুশি, কিন্তু তারপরে অপর দিকে আর একটা ভয়, যেন কোনো দুর্ঘটনা না হয় বা ওর উপর কোনো ঝুট ঝামেলা না আসে। এই মানে দুই দিকে, একদিকে আমি খুব খুশি আর একদিকে অন্যদিকে আবার ভয় কাজ করে। তো এইভাবে আস্তে 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 চলতেছে। ও বাসার থেকে বের হয়, কিন্তু কখন আমি বলি কখন আসবি, বলে যে ঠিক নেই, কখন কোথায় থাকবি ঠিক নেই, কখন কোথায় থাকি ঠিক নেই। তো যায় 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ পরেও বাসায় একদিন আসে, একটু হুট করে আসে, একটু গোসল করে খায় চলে যায়। তো এই আর কি, এভাবে চলতেছে। তো কঠিন দিন গেছে। এটা এখন কি বলবো, এটা যে মা সেই বুঝে, অন্য কেউ বুঝবে না। বুঝে কিন্তু তারপরেও মায়ের ভিতর যে কেমন লাগে সেটা মাই বুঝে, সেটা প্রতিটা সন্তানের মাই বোঝে।
এরপরে অনেক ভয় কাজ করছে, তবে তখন আমি শুধু একমাত্র আল্লাহকেই স্মরণ করছি, সবসময় স্মরণ করি। তারপরে আল্লাহকে আমি বলছি, আল্লাহ তোমার তোমার এগুলো হলো তোমার দান, তোমার দান, তুমি হেফাজতে রাখবা। সন্তান এটা আল্লাহর দান। আল্লাহ তোমার তোমার যে সৃষ্টিকর্তা, তুমি সৃষ্টি করছো, তোমার হেফাজতে তুমি রাখবা। আমার সন্তানকে তোমার হেফাজতে আমি দিয়ে রাখছি। তুমি তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি হেফাজতে রাখবে। তা এখন এভাবেই সবসময় আল্লাহকে বলতাম, স্মরণ করতাম, আর খালি চিন্তা করতাম আল্লাহ ওর মান সম্মানটা যেন রক্ষা করে, আল্লাহ যেন মান সম্মান রক্ষা করে। সারা দেশবাসী সকল শ্রেণীর মানুষ, সকল জায়গা থেকে, যে যার জায়গা থেকে, ঘরে বলেন বাইরে বলেন, সমস্ত লোক যেমন একটা ৭১ যুদ্ধ যেরকম সেরকম, যারা ঘরে আছে ঘরে থেকে দোয়া দরুদ, আমাদের এলাকায় মনে করেন তা করছে, তাবলিগ করে মহিলারা, ওনারা দোয়া করছে সমস্ত মহিলারা। ওর বিশেষ করে যখন প্রথমবার ওকে নিয়ে গেল, সে মারগুলো দেখে, তো ওটা তো সব মিডিয়াতে চলে এসেছে, তো দেখে তো সবাই কান্না। আর কী যে পরিমাণ দোয়া করছে জনগণ, আমাদের এলাকার মানুষ, সারা দেশের মানুষ দোয়া করছে। আর এর সাথে এর ডাকে সারা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, নাগরিক জনতা, যত মানুষ যে যেখান থেকে, মানে সবাই ঝাঁপায় পড়ছে। এখন বিষয়টা হলো সব মানুষের এটা অধিকার, সব মানুষই স্বাধীনতা চাইছে। এক স্বাধীনতা মানুষ অর্জন করছে, দ্বিতীয় স্বাধীনতা মানুষ সবাই একত্রিত হয়ে আবার স্বাধীনতা লাভ করছে। আল্লাহ সহযোগিতা করছে, আল্লাহ সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ মানুষকে মুক্ত করে দিয়েছে, মানুষকে স্বাধীন করে দিয়েছে, আপনাদের গণমাধ্যমগুলো স্বাধীন হয়েছে, সর্বক্ষেত্রে মানুষ এখন শান্তি। যে মুহূর্তটাতে তাকে নিয়ে যাওয়া হয়, আপনারা কি সেই মুহূর্তে জানতেন কে বা কারা নিয়ে গেল এবং কোথায় নিয়ে যাচ্ছে সেসব বিষয়? জানতে পারি নাহিদের এক বন্ধুর মাধ্যমে, লন্ডন থেকে। তো লন্ডন মিডিয়াতে প্রকাশ পেয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ মিডিয়া কিন্তু কোনো প্রকাশ করে নাই। সকাল 10টায়, 10:30 তারপরেও এখন আমি বিশ্বাস পাইনি, কিন্তু ওর ফ্রেন্ডদের সকলের নাম্বার আমরা ডায়াল করছি, কিন্তু সবার নাম্বার অফ। এমনি অফ থাকে, কিন্তু তারপর অফ, খুব টেনশনে থাকলাম। এখন পরে এভাবে চলতেছে, তা আমরা তো অস্থির হয়ে গেছি, যেহেতু এরকম একটা মেসেজ পেয়েছি, কোনো ওদের ফ্রেন্ডদের কোনো নাম্বার পাচ্ছি না, কোনো মিডিয়াতে দেখছি না, টিভিতেও কোনো মোবাইল মিডিয়া কোনো কিছুতেই এগুলো আসছে না। তা এখন তো খুবই ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি, খুব টেনশনে পড়ে গেছি। পরে শেষে এভাবে 2টোর দিকে একটা ছেলে আমাকে ফোন দিয়েছে যে আন্টি ওকে তো এরকম ডিবি নাকি কোনো কি তুলে নিয়ে গেছে নন্দীপাড়া থেকে। তো ওখানে পরে শেষে আমরা সাথে সাথে আর অপেক্ষা করিনি, ডিবি অফিসে চলে গেছি। ডিবি অফিসে চলে যাওয়ার পরে আমাদের শ্বশুরবাড়ির সবাই এসেছে, নাহিদের আব্বু, আমরা সবাই ডিবি অফিসে গেলাম। ওখানে খোঁজ নিলাম, ওনারা অস্বীকার করে, ওনারা বলে না আমরা কাউকে এরকম আনি নাই। তারপরে ওখানে সারজিৎ, হাসনাত আরও অন্যান্য সবাই সমন্বয় করা এসেছিলো। আসার পরে ওরা ব্রিফিং করলো, আমরা ব্রিফিং করলাম, সকল মিডিয়ার সাথে আমরা জোরালোভাবে করলাম, ব্রিফিং করলাম। হাসনাত সারজিৎ খুব জোরালোভাবে ওরা বললো, তো ওকে আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের পাশে চাই, তা না হলে আন্দোলন আরও দ্রুত গতিতে ছড়িয়ে যাবে। তো যার ফলে এখানে ওনারা আমাদেরকে বললো যে ওনার ভিতর থেকে একটা ডিবির ভিতর থেকে একটা লোক এসে বললো যে না আমরা আনি নাই, শুধু শুধু আমাদেরকে ভুল বুঝবেন না। পরে ওনারা আমাদেরকে সাজেশন করলো সিআইডি অফিসে যেতে। আমরা সিআইডি অফিসে গেলাম, ওখানেও বললো যে এখানে তারা আনে নাই। তো ওখান থেকে আবার আমাদের সাজেশন করলো যে খিলগাঁও থানায় যেতে, যোগাযোগ করতে। তো আমরা থানায় গেলাম, থানায় যাওয়ার পরে ওসি সাহেবও বললো যে না আমরা তো করি নাই, আমাদের এলাকারই যেহেতু আমার আন্ডারে, তো আমরা অবশ্যই তাহলে আমরা আপনাকে মেসেজ দিতাম, কিন্তু আমার এখানে আমরা করি নাই। তো সবাই এটা আমাদেরকে সবাই বলছে কারো কাছেই নেই। পরে তখন তো আরও টেনশন, তখন কোথায় যাবে?
পরে শেষে আমি আবার জিডি করতে চাইলাম, যে জিডিটা নিল না, কিলগা থানায় জিডিটা নিল না। ওনারা নানান ধরনের কথা বললো, যে কোথা থেকে কীভাবে কয়জন কী নানান প্রশ্ন করলো। তো আমরা অ্যাকুরেট প্রশ্ন উত্তর দিতে পারিনি, যেহেতু অন্য জায়গা থেকে নিছে, কী বাহিনী এসেছে আমরা তো বলতে পারিনি। ওইটাকে ইস্যু করে জিডিটা আর নেয়নি। পরে শেষে আমরা ওখান থেকে আসলাম আমার শ্বশুর বাড়ি চলে গেলাম। তো বনশ্রী থেকে বনশ্রী বাসায় আসলাম না, আমার শ্বশুর বাড়ি চলে গেলাম বাড্ডা। অন্য কোনো মানে আপনারাও কি ভয়ে ছিলেন? হ্যাঁ, আমরা ভয়ে ছিলাম। আমার হাজব্যান্ড ও নাহিদের আব্বুকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে। আমার তো 2 ছেলে, তো এখন ওর আমার ছোট ছেলেকে নিয়ে, ওর আব্বুকে নিয়ে আমরা ভয়ে ছিলাম, যার ফলে বাসায় না থেকে আমার বাড্ডা চলে গেছি আমার শ্বশুর বাড়িতে। পরে ওখানে আমার ভোরও 5টা বাজে নাহিদ ফোন দিয়েছে ওর আব্বুর মোবাইলে, ফোন দিয়েছে, আমি তো বাসায়। তো ওকে বললো যে জলসিঁড়ির ওখানে রেখে গেছে, একটা মাইক বেঁধে চোখ বেঁধে জলসিঁড়িতে রেখে গেছে। তো ওখানে বলছে যে তোমার বাসার আশেপাশে রেখে দিছি, এখন তুমি যেতে পারবা। তো ওখান থেকে বনশ্রীতে চলে আসছে। তারপর তো ওকে আমরা সবাই হসপিটালে ভর্তি করলাম, গণ হাসপাতাল। একটা বিষয় বলেন যে এই হসপিটাল থেকে তাকে আবার নিয়ে যাওয়া হলো এবং সেখানে গিয়ে বিবৃতি দেওয়া হলো, এমনকি আপনারাও সেখান থেকে বের হয়ে দেখা করে এসে বলেছিলেন তারা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছে, যদিও এটা ছাত্র জনতা সবাই প্রত্যাখ্যান করেছিল এবং অনেকেই বুঝেছিল যে এটা আসলে না। শুনেন, আপনারা দেশবাসী তো জানে ডিবি কী জিনিস, এটা জানে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন ওখানে যারা যায়, ওখানে তাদের জিম্মায় যারা থাকে, তারা যা সাজেশন দেয়, অন্তত ওই সময়ের জন্য তাকে সেটাই করতে হয়। তা আমাদের অবস্থাও ঠিক তেমনই হয়েছিল এবং সবাইকে ওই ওনার অফিসে রুমের ভিতরে ডিবি হারুন সাহেব উনি আমাদেরকে বললো যে এভাবে বলবেন, বেশি বলতে হবে না, 2-3টা কথা বললেই চলবে। তো এই আর কি, এটা একেবারে ওনারা যেটা বলেছে ঠিক ওভাবেই বাইরে এসে আমাদেরকে বলতে হয়েছে। আর তারপরে ওনার রুমে যখন আমাদেরকে বসিয়েছে, তখন উনি বলছে, তার আগের দিন একটা ঘটনা হলো যে আমরা দেখতে গেছি আমার ছেলেকে। তো ও দেখতে তো দেওয়া দূরে থাক, আমরা যে ডিবির যে গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো তার আগে যে মেন রোডটা, ওই পাশে আমরা দাঁড়ানো। পরে শেষে বললো যে হারুন সাহেব বললো যে যদি গতকাল যদি আপনারা বলতেন আপনাদের বাচ্চাদের সাথে দেখা হয়েছে, তো আমাদের জন্য ভালো হতো। এখন আমি তো বললাম যে ভালো হতো, আমরা তো আপনাদের গেটের সামনেও আসতে পারি না, আপনাদের পুলিশ আমাদেরকে বাঁশি দিয়ে সজাই দিছে, তো গেটের সামনে আসতে পারি না, কীভাবে বলবো? এটা তো কি আমরা কি এটা বলতে পারি? তখন পরে আর কিছু বললো না। পরে আমাদের কীভাবে, মানে ওই আগের দিনের ঘটনাটাই পরের দিন কভার করার জন্য সমস্ত গার্জিয়ানকে নিয়ে তারা খাওয়ালো, তারপরে এইভাবে শিখিয়ে বিবৃতি দেওয়া হলো।